সবাই মরবে, সবাই মরবে, পালাও পালাও পালাও। লুকোচুরি খেলার মতো রণজয় একে বেঁকে সামনে পেছনে ঘুরে দৌড়তে লাগলো। আলো রেখাগুলো যেন কিছুতেই গায়ে না লাগে। তারপর নদীটার কাছে এসেই দূর থেকে এক লাফ মারল। সানডে সাসপেন্স, শুধুমাত্র মির্চিতে। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নীল মানুষ। সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম 1934 সালের 7 সেপ্টেম্বর অবিভক্ত বাংলার ফরিদপুরে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমএ, লেখালেখি শুরু কবি হিসেবে। কৃত্তিবাস পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন তিনি। ছিলেন একাধারে কবি ও ঔপন্যাসিক, ছোট গল্পকার। সেই সময় প্রথম আলো, পূর্ব পশ্চিম তার কালোজয়ী রচনা। কিশোরদের জন্য তার সৃষ্টি কাকাবাবু ও সন্তু সিরিজ আজও সমান জনপ্রিয়। তার মৃত্যু হয় 23 অক্টোবর 2012 সালে। লেখক নীল মানুষকে নিয়ে একটা সময় বেশ কয়েকটি গল্প লিখেছিলেন বিভিন্ন কিশোর পত্রিকায়। আমরা এই গল্পগুলি নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত নীল মানুষ সংকলনটি থেকে। সানডে সাসপেন্সে আজ শুনবেন নীল মানুষকে নিয়ে তার 3টি রচনা। শুরু হচ্ছে নীল মানুষ। প্রথম গল্প নীল রঙের মানুষ। প্রযোজনা ফেরিম্যান অ্যান্ড কোম্পানি। তখন খুব ভোর, ভালো করে আলো ফোটেনি। একটু একটু অন্ধকার আর একটু একটু আলো মিশে একটা শরবতের মতন রং তৈরি হয়েছে। শুধু আকাশের পূর্ব দিকটা সামান্য লালচে। একটু পরেই সূর্য উঠবে। রণজয় বিশ্বাস নামে একজন যুবক সেই সময় নদীর ঘাটে গিয়েছিল। রণজয় প্রত্যেকদিনই খুব ভোরে ঘুম থেকে ওঠে, তারপর একা একা নদীতে চলে আসে। তার বাড়ি থেকে নদী প্রায় 2 মাইল দূর। রণজয়ের খুব মাছ ধরার শখ। সে সারাদিন তো মাছ ধরেই, রাত্রির বেলাতেও নদীতে একটা ছিপ ফেলে রেখে আসে। ভোরবেলা একদিন গিয়ে দেখতে পায় তার বড়শিতে একটা মস্ত বড় মাছ ধরা পড়ে আছে। সেদিন রণজয় নদীর দিকে এগোচ্ছে। এমন সময় আকাশে ফট করে একটা শব্দ হলো। শব্দটা খুব জোরে নয়, অনেকটা হাউইবাজি ফাটা শব্দের মতন। রণজয় উপরের দিকে তাকিয়ে দেখল তার ঠিক মাথার উপরে আকাশে অনেক উঁচুতে কি যেন একটা জিনিস ফেটে গিয়ে খুব আলো আর আগুন বেরোচ্ছে। জিনিসটা এত উঁচুতে যে কোনো বাজি অতদূর উঠতে পারে না। তাছাড়া এখন তো কোনো পুজো টুজো নেই, কে আর এখন গ্রামের আকাশে বাজি ফাটাবে? রণজয় জানে অনেক সময় আকাশে এরোপ্লেনে আগুন ধরে যায়, তারপর সব শুদ্ধ ভেঙে পড়ে। প্রায় খবরের কাগজে এরকম খবর থাকে। সেই রকমই একটা কিছু হলো নাকি? রণজয় আকাশের দিকে তাকিয়ে রইল। যদিও খুব উঁচুতে, তবু সেই জিনিসটা ঠিক এরোপ্লেন মনে হয় না।
একটা বিরাট গোল জিনিস। ফটফট করে শব্দ হচ্ছে, আর সেটার এক একটা টুকরো ভেঙে ভেঙে ছিটকে যাচ্ছে। মরে গেলাম গো বাবা রে! হঠাৎ একটা টুকরো মাথায় এসে পড়ে। সেই ভয়ে রণজয় দৌড়ে গিয়ে একটা তেঁতুল গাছের নিচে দাঁড়ালো। তবু সে উপরের দিকে না তাকিয়ে পারল না। এরপর সে আর একটা আরো আশ্চর্য জিনিস দেখল। সেই গোল জিনিসটা যখন একেবারে টুকরো টুকরো হয়ে গেল, তখন দেখা গেল সেটা থেকে বেরিয়ে কয়েকজন মানুষ হাওয়ায় ভাসছে। এত দূর থেকে তাদের খুবই ছোট ছোট দেখালেও বোঝা যায় ওগুলো পাখি নয়। সেই আকাশযানের জ্বলন্ত টুকরোগুলো ছিটকে কোনটা কোথায় চলে যাচ্ছে তার ঠিক নেই। মিনিটের মধ্যে রণজয় চোখে কিছুই দেখতে পেল না। তারপর একটু পরিষ্কার হতেই দৌড়ে গেল নদীর ধারে। দেখল যে নদীর মাঝখানে এক জায়গায় জলে খুব ভুরভুরি কাটছে, আর একটা লোক যেন ডুবে যাচ্ছে সেখানে। লোকটার আর কিছুই দেখা যাচ্ছে না, শুধু একটা হাত বেরিয়ে আছে জলের বাইরে। সেই হাতে কি যেন একটা গোল মতো জিনিস ধরা। আগুনে পুড়ে যাওয়ার জন্যই বোধহয় হাতের রং মিশমিশে কালো। রণজয় খুব ভালো সাঁতার জানে। একজন লোক ডুবে যাচ্ছে দেখে সে আর স্থির থাকতে পারল না, জলে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু রণজয় উদ্ধার করতে পারল না লোকটাকে। সাঁতরে নদীর মাঝখানে যাবার আগেই লোকটা ডুবে গেল। নদীটা খুব বড় নয়, কিন্তু জোয়ারের সময় খুব জল থাকে। কাল রাত্রেই জোয়ার এসেছে। রণজয় ডুবে ডুবে অনেক খুঁজল, কিন্তু লোকটির কোনো চিহ্ন পাওয়া গেল না। তবে রণজয় দেখল সাদা রঙের একটা বল ভাসছে। এই বলটাই লোকটার হাতে ধরা ছিল। লোকটা ডুবে গেলেও বলটা ডুবেনি। রণজয় সেটা ধরে ফেলল। বলটা খুব বড় নয়, অনেকটা ক্রিকেট বলের মতন, চকচকে কোনো ধাতু দিয়ে তৈরি, ভেতরটা ফাঁপা। জিনিসটা খুব সুন্দর, তাই রণজয় সেটা নিয়ে আবার ফিরে আসতে লাগলো তীরের দিকে। একটা লোক তার চোখের সামনে ডুবে গেল, এজন্য তার মন খারাপ লাগছে। পুলিশকে বোধহয় খবর দেওয়া উচিত, বড় বড় জাল ফেলে যদি দেহটা পাওয়া যায়। রণজয় আবার আকাশের দিকে তাকালো। সেই কয়েকজন এখনো সেখানে ওড়াউড়ি করছে। মোট 5 জন, পিঠে প্যারাশুট বাঁধা নেই, অথচ লোকগুলো আকাশে পাখির মতন ভাসছে কি করে। এই ভেবে রণজয় আশ্চর্য হচ্ছিল। এমন সময় বহুদূর থেকে একটা গোল মতন জিনিস বিদ্যুৎ বেগে সেখানে উড়ে এলো। তার একটা দরজা খুলে যেতেই সেই 5 জন লোক ঢুকে গেল তার মধ্যে।
সেটা আবার মিলিয়ে গেল মহাশূন্যে। রণজয় খানিকক্ষণ হতভম্ব হয়ে ভিজে গায়ে বসে রইল নদীর ঘাটে। কি হয়ে গেল ব্যাপারটা? গোল মতন জিনিসগুলো কি? মানুষ আকাশে ভাসে কি করে? ওরা কোথা থেকে এলো, কোথায় চলে গেল? ওদের মধ্যে একজন আবার জলে ডুবে গেল কেন? সব ব্যাপারটাই কি স্বপ্ন? কিন্তু স্বপ্ন হতে পারে না। রণজয়ের হাতে রয়েছে সেই বলটা। এরকম বল সে আগে কখনো দেখেনি। জিনিসটা লোহার নয়, অ্যালুমিনিয়ামেরও নয়। জিনিসটা এমনই চকচকে যে সেটার দিকে তাকালে চোখ ঝলসে যেতে চায়। এরকম জিনিসের বল রণজয় কখনো দেখেনি। জিনিসটা যে খুব দামি সেটা বুঝতে পেরে রণজয় ঠিক করল বলটার কথা এখন সে আর কারুকে বলবে না। রণজয়ের এবারে মনে পড়ল তার ছিপটার কথা। সেটা ধরে একটু টান দিতেই বোঝা গেল মাছ আটকেছে, তবে বেশি বড় মাছ নয়। ছিপটা বেশ হালকা লাগছে। সে এক টান দিতেই মাছ এসে পাড়ের ওপর পড়ল। এবার রণজয়ের আরো অবাক হবার পালা। একটা বিরাট বড় কাতলা মাছ, অন্তত 4 কেজি হবেই। এত বড় মাছ অথচ এত হালকা লাগলো কি করে? রণজয় 2 হাত দিয়ে মাছটা তুলে ধরল। তবু খুব হালকা লাগছে। এত বড় মাছ এত হালকা হয়? যাই হোক, বলটাকে প্যান্টের পকেটে লুকিয়ে রেখে রণজয় মাছটা নিয়ে বাড়ি ফিরল। রণজয়ের বাবা একজন চাষি। রণজয় কিছুটা লেখাপড়া শিখলেও সে কোনো চাকরির চেষ্টা না করে বাবার চাষবাসের কাজেই সাহায্য করে। তাছাড়া সে গ্রামের ফুটবল টিমে ফুটবল খেলে। সামনের বছর তার বিয়ে হওয়ার কথা। রণজয়দের বাড়িটা মাটির তৈরি হলেও 2 তলা। একে বলে মাঠ কোঠা। বেশ পরিষ্কার, ঝকঝকে, তকতকে। বাড়ির সদর দরজা দিয়ে ঢোকার সময় সে মাথায় একটা ধাক্কা খেল। বেশ লম্বা হলেও নিজের বাড়ির দরজায় কোনোদিন আগে ধাক্কা খায়নি। মাছটা উঠোনে ফেলে সে চেঁচিয়ে বলল, মা দেখো, আজ কত বড় একটা মাছ পেয়েছি। কই দেখি। বাবা, এত বড় মাছ তো অনেকদিন দেখিনি। 4-5 সের হবে বোধহয়। কিন্তু এত বড় দেখতে হলে কি হয়? মাছটা কিন্তু হালকা, জানো। মা মাছটা তোলার চেষ্টা করে বললেন, বাবা, বলিস কি? এ তো দারুণ ভারী। রণজয় অবলীলাক্রমে এক হাতে মাছটা ধরে উঁচু করে বলল, এই যে দেখছো কিরকম হালকা। মা অবাক হয়ে রণজয়ের দিকে তাকিয়ে রইলেন। তিনি মাছটা দেখছেন না, রণজয়ের মুখখানা দেখছেন। তারপর বললেন, তোকে একটু অন্যরকম দেখাচ্ছে কেন রে? একটু বেশি লম্বা দেখাচ্ছে যেন। আমি কি এক সকালের মধ্যেই লম্বা হয়ে গেলাম নাকি? কি জানি বাপু, কি রকম যেন লাগছে। তুই কোথাও পড়ে টরে গিয়েছিলি নাকি? আর কপালে নীল রং হয়ে গেল কি করে? রণজয় একটু আগে ধাক্কা খেয়েছে মাথার মাঝখানে, তার কপালে নীল রং হবে কি করে? সে অবিশ্বাস করে কপালে হাত দিল। না, কপালে কোনো ব্যথা ট্যাথা তো নেই। যা আয়নায় দেখে আয়। রণজয় উঠে গেল 2 তলার ঘরে। আয়নার সামনে দাঁড়িয়ে দেখল সত্যিই একটা হালকা নীল রঙের ছাপ পড়েছে।
শুধু কপালে নয়, তার মুখে আর তার গলাতেও যেন হালকা নীল রঙের ভাব। সহজে বোঝা যাবে না, কিন্তু রণজয় আয়নার কাছে মুখ এনে স্পষ্ট দেখতে পাচ্ছে। আর মায়েরা তো ছেলেদের শরীরের যে কোনো বদল দেখলেই বুঝতে পারেন। রণজয় হাত দিয়ে ঘষল কপালটা, হাতে কোনো রং উঠল না। তাহলে কপালটা নীল হয়ে গেল কি করে? আর একটা ব্যাপারেও রণজয় খুব অবাক হয়ে গেল। দেয়ালে ঝোলানো আয়নাটার সামনে দাঁড়ালেই সে তার মুখ দেখতে পেয়েছে সব সময়, কিন্তু এখন তাকে ঝুঁকে নিচু হয়ে মুখ দেখতে হচ্ছে। আয়নাটা তো ঠিক এক জায়গাতেই আছে, তাহলে সে কি হঠাৎ খানিকটা লম্বা হয়ে গেল? হে আবার কি অদ্ভুত ব্যাপার! রণজয় পকেট থেকে সেই বলটা বার করল। বলটাকে দেখলেই মনে হয় খুব দামি। জিনিসটা এত চকচকে যেন মনে হয় ওর গা থেকে আলো ঠিকরে পড়ছে। তাছাড়া মনে হচ্ছে যেন ওটার মধ্যে কিছু একটা শব্দ হচ্ছে। ভালো করে শোনার জন্য রণজয় বলটা কানের কাছে নিয়ে এলো। ঘড়ির মতো ছিক ছিক শব্দ হচ্ছে ঠিকই, তবে খুব আস্তে। তাহলে এটা বল নয়, কিছু একটা যন্ত্র। সেটা হাতে নিয়ে রণজয় ধপ করে খাটের উপর বসে পড়ে চিন্তা করতে লাগলো। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? আকাশ থেকে একটা লোক এই যন্ত্রটা হাতে নিয়ে খসে পড়ল নদীতে। বাকি লোকগুলো হাওয়ায় উঠছিল। তারপর একটা গোল জিনিস এসে নিয়ে গেল তাদের। এসব কিছুর মানে কি? সেদিন বিকেলের মধ্যেই রণজয় প্রায় 7 ইঞ্চি বেশি লম্বা হয়ে গেল, আর তার মুখের রং হয়ে গেল রীতিমতো নীল। তার বুক হাত পায়েও নীল নীল ছোপ। তার বাড়ির সবাই এই ব্যাপার দেখে খুব ভয় পেয়ে গেছে। নিশ্চয়ই কোনো কঠিন অসুখ হয়েছে রণজয়ের, যদিও অসুখের অন্য কোনো চিহ্ন নেই। তার গায়ের জোর হঠাৎ বেড়ে গেছে অসম্ভব। সে একটা লোহার সিন্দুকও এক হাতে তুলতে পারে। সকালবেলায় অত বড় মাছটা ওই জন্যেই তার কাছে অত হালকা লেগেছিল। নীল রঙের মুখ নিয়ে লজ্জায় সেদিন রণজয় আর বাড়ি থেকে বেরুল না। শুয়ে শুয়ে আকাশ পাতাল ভাবতে লাগলো। সে কি স্বপ্ন দেখছে, নাকি সত্যি এসব কিছু হয়েছে? কিন্তু বলের মতো যন্ত্রটা যে হাতে রয়েছে, সেটা তো স্বপ্ন নয়। এই বলটার কথা রণজয় কারুকে এখনো বলেনি। একবার তার মনে হলো এই বলটা নিশ্চয়ই অপয়া। এটাকে ছুঁড়ে ফেলে দিলেই নিশ্চয়ই আবার সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু জিনিসটা এত সুন্দর যে কিছুতেই ফেলতে ইচ্ছে করে না। রণজয়ের বাবা ডাক্তার ডাকতে চেয়েছিল, কিন্তু সে কিছুতেই রাজি হয়নি। ডাক্তার এসে তাকে দেখে গেলেই সবাই জেনে যাবে তার কথা। তার মুখের রং নীল হয়ে গেছে শুনেই সবাই দেখতে আসবে তাকে। সবাই তাকে দেখে যদি হাসে, সে পরে কলকাতায় গিয়ে বড় ডাক্তার দেখাবে। তাড়াতাড়ি খেয়ে নিয়ে রণজয় সেদিন নিজের ঘরের আলো নিভিয়ে শুয়ে রইল। যতবার সে আয়নায় মুখ দেখেছে, ততবার মনে হয়েছে তার মুখখানা বেশি রকম নীল হয়ে যাচ্ছে। তবে লম্বায় আর বাড়েনি। বলটাকে সে রেখেছে তার টেবিলের ড্রয়ারে।
রাত্রির বেলা চারিদিক নিস্তব্ধ হয়ে যাওয়ার পর রণজয় খাটে শুয়েও শুনতে পাচ্ছে সেটার ছিক ছিক শব্দ। শব্দটা যেন বেড়ে যাচ্ছে মনে হয়। রণজয় একবার উঠে ড্রয়ার খুলে বলটাকে দেখল। এবার আবার একটা অদ্ভুত ব্যাপার ঘটছে। বলটা আপনি আপনি ঘুরছে, আর সেটা থেকে ঝলকে ঝলকে আলো বেরুচ্ছে, ঠিক যেন কিসের সিগন্যাল দিচ্ছে। সেটাতে হাত দিতে রণজয়ের ভয় ভয় করতে লাগলো। এটা কোনো সাংঘাতিক যন্ত্র নয় তো? কিংবা বোমা টোমা যদি হয়? আজকাল মানুষ কত রকম যন্ত্র বানাচ্ছে। আমেরিকান আর রাশিয়ানরা মহাশূন্যে কত রকম পরীক্ষা যে চালাচ্ছে তার ঠিক নেই। সেই রকমই একটা কোনো রকেট ভেঙে পড়েনি তো? কিন্তু এই যন্ত্রটা হাতে নিয়ে যে লোকটা জলে ডুবে যাচ্ছিল সে তো সাহেব নয়, তার গায়ের রং কালো ছিল। হঠাৎ রণজয়ের খেয়াল হলো বোধহয় লোকটা কালো ছিল না, ওর গায়ের রং ছিল নীল। ভোরবেলার পাতলা আলোয় রণজয় ঠিক দেখতে পায়নি। অজানা ভয়ে শিউরে উঠল রণজয়। আলো জেলে আবার মুখটা দেখল। সে এখন পুরোপুরি নীল রঙের মানুষ হয়ে গেছে। হঠাৎ রাগের চোটে রণজয় বলটা নিয়ে এক আছাড় মারল মেঝেতে। কিন্তু সেটা ভাঙল না, একটু তুবড়েও গেল না। সবচেয়ে আশ্চর্যের কথা, সেটা মাটিতে লাগলেও শব্দ হলো না একটুও। রণজয় আরো কয়েকবার বলটা নিয়ে ড্রপ খাওয়ালো। না, এটাতে শব্দ হয় না। এটা সত্যি একটা অদ্ভুত জিনিস। রণজয় ঠিক করলো এই যন্ত্রটা নিয়ে কোনো বৈজ্ঞানিককে দেখাতে হবে। তাদের গ্রামেরই একটি ছেলের নাম অভিজিৎ কর। সে বিজ্ঞানে খুব ভালো ছাত্র, এখন বসু বিজ্ঞান মন্দিরে গবেষণা করে। রণজয় কালই তার কাছে সব কথা খুলে বলবে। কি মনে হলো, রণজয় ঘর থেকে বেরিয়ে পড়ল বলটা হাতে নিয়ে। নেমে এলো নিচে। মাঝরাত, সবাই এখন ঘুমোচ্ছে। উঠোনে একটা শাবল পড়েছিল, সেটা তুলে নিয়ে চলে এলো বাড়ির বাইরে। খানিকটা দূর গিয়ে একটা তাল গাছের নিচে বসে পড়ে মাটি খুঁড়তে লাগলো। বেশ বড় একটা গর্ত খোঁড়ার পর বলটাকে তার মধ্যে রেখে মাটি চাপা দিল। গর্তটাকে ভালো করে বুঝিয়ে নিশ্চিন্ত হলো রণজয়। মাটিতে কান ঠেকিয়ে সে দেখতে চাইল শব্দটা আর শোনা যায় কিনা। না, আর কোনো শব্দ নেই। রণজয় উঠে দাঁড়িয়ে গায়ের ধুলো টুলো ঝেড়ে বাড়ি ফেরার জন্য যেই পা বাড়িয়েছে অমনি রণজয় বেশ সাহসী ছেলে,
ভূতের ভয় পায় না, কিন্তু অন্ধকারের মধ্যে তার দুটো হাত যখন কেউ চেপে ধরল, তখন তার মুখ থেকে আ আ শব্দ বেরিয়ে এলো। দুপাশে তাকিয়ে সে প্রথমে কাউকে দেখতে পেল না, তারপর দেখল 2-3 জন লোক তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তাদের গায়ের রং কুচকুচে কালো কিংবা নীল। তাদের একজন সরু পেন্সিলের মতো একটা টর্চ জ্বালালো, তারপর মাটি খুঁড়তে লাগলো। একটুক্ষণের মধ্যেই সে বার করে ফেলল সেই বলটা থেকে তখনও সেই রকম আলোর সিগন্যাল বেরোচ্ছে। আর 2 জন লোক রণজয়কে এমন চেপে ধরে আছে যেন সে একটা চোর। কিন্তু রণজয় তো কিছু চুরি করেনি। একবার তার ইচ্ছে হলো চেঁচিয়ে গ্রামের লোকেদের ডাকে, তারপর ভাবল দেখাই যাক না কি হয়। লোকগুলো তার হাত ধরে হাঁটিয়ে নিয়ে চলল। রণজয় বুঝতে পারল ওরা যাচ্ছে নদীর দিকে। নদীর পাশের ফাঁকা মাঠে একটা বিরাট গোল জিনিস রয়েছে। আগের দিন আকাশে রণজয় এইরকমই একটা গোল জিনিস দেখেছিল। সেই জিনিসটার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর একজন বেশ লম্বা মতন নীল রঙের মানুষ। তারও হাতে একটা পেন্সিলের মতো আলো। রণজয়ের আর কোনো সন্দেহ রইল না যে এরা পৃথিবীর মানুষ নয়। যে 3 জন লোক রণজয়কে ধরে এনেছিল তারা লম্বা লোকটিকে কিচিরমিচির ভাষায় কি যেন বলল। লম্বা লোকটি বেশ খুশি হয়েছে মনে হলো। সে রণজয়ের দিকে ফিরে তার চোখের দিকে স্থিরভাবে তাকিয়ে রইল। লোকটা কোনো কথা উচ্চারণ করল না, কিন্তু রণজয়ের মনে হচ্ছে লোকটা ঠিক কথা বলছে তার সঙ্গে, অর্থাৎ লোকটা মনে মনে কথা বলছে। রণজয় ঠিক বুঝতে পারছে লোকটা বলছে, হে পৃথিবীর মানুষ, নমস্কার। আপনি যে আমাদের যন্ত্রটা সাবধানে রেখেছিলেন সেজন্য আপনাকে ধন্যবাদ। আপনার কোনো ভয় নেই, আপনি আমাদের সঙ্গে চলুন। আপনারা কে? আমরা অনেক দূর থেকে এসেছি, আপনাদের চন্দ্র সূর্যর থেকেও অনেক দূরে, 7 নম্বর গ্রহ বলয় থেকে। লোকটি তারপর সেই গোল জিনিসটার একটা দরজা খুলে বলল, আসুন, আপনাকে যেতে হবে আমাদের সঙ্গে। কেন কেন আমি আপনাদের সঙ্গে যাব কেন? আপনাদের জিনিস তো ফেরত পেয়ে গেছেন আপনারা, আমাকে ছেড়ে দিন। আপনি আর এখানে থেকে কি করবেন? আপনি তো আর পৃথিবীর মানুষ নয়, আপনি তো এখন আমাদেরই একজন হয়ে গেছেন। তার মানে? আপনি রাগ করছেন কেন? আপনি নিজের চেহারা দেখেছেন? আপনার চেহারা বদলে গেছে। আপনি আমাদের যন্ত্রটা ছুঁয়েছিলেন, সেটা থেকে অতি নীল রশ্মি আপনার গায়ে লেগেছে। আপনাকে দেখলে পৃথিবীর মানুষ এখন ভয় পাবে। আপনাকে আর এখানে কেউ আপন করে নেবে না। আপনি চলুন আমাদের সঙ্গে। না না, আমি যাব না, আমি কিছুতেই যাব না। আমার বাবা মাকে কিছু না বলে আমি চলে যাব আপনাদের সঙ্গে, তা হয় নাকি? বাবা মা, সেটা আবার কি?
বাবা মা কাকে বলে? বাবা মা কাদের বলে আপনি জানেন না? আপনি কিরকম মানুষ? আমি তো মানুষ নই। আমাদের ওখানে বাবা মা বলে কিছু নেই। রণজয়ের পাশে একজন লোক এই সময় তাকে ঠেলে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। রণজয় এক ঝটকা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিয়ে ধাক্কা দিয়ে লোকটাকে মাটিতে ফেলে দিয়ে বলল, খবরদার, খবরদার, আমার সঙ্গে গায়ের জোর দেখাতে আসবে না, খবরদার। মাটিতে পড়ে যাওয়া লোকটা কোমর থেকে একটা পিস্তলের মতো অস্ত্র টেনে বার করলো। লম্বা লোকটি তাড়াতাড়ি এগিয়ে এসে হাত তুলে নিষেধ করলো তাকে। রণজয়ের চোখে চোখ রেখে বলল, আমাদের সঙ্গে জোর করে লাভ নেই। লোকটি তার হাতের পেন্সিলের মতো আলোটা একটা তেঁতুল গাছের দিকে ফিরিয়ে একটা বোতাম টিপল। এই দেখুন। সেটা থেকে এক ঝলক আগুন বেরিয়ে চোখের নিমেষে পুড়িয়ে দিল অত বড় গাছটা। অর্থাৎ ওই রকম ভাবে ওরা রণজয়কেও পুড়িয়ে ফেলতে পারে। আপনাকে আমরা মারতে চাই না। আমাদের একজন এই পৃথিবীর জলে ডুবে মারা গেছে, তাই এখান থেকে আমরা একজনকে নিয়ে যাব। তাতে দোষের কিছু নেই। আপনি আপত্তি করছেন কেন? আপনাকে আমরা যত্ন করেই রাখব। আমি যাব না, আমি কিছুতেই যাব না। যেখানকার লোকেরা বাবা মা কাকে বলে তাই জানে না, সেরকম একটা অদ্ভুত বিচ্ছিরি জায়গায় আমি কিছুতেই যাব না। ঠিক আছে, আপনার জন্য না হয় বাবা মা আমরা তৈরি করে দেব। এমন কিছু শক্ত নয়। বাবা মা আবার তৈরি করা যায় নাকি? কি বুদ্ধি আপনার! এবার দুজন লোক একসঙ্গে চেপে ধরল রণজয়কে। রণজয় একটা ঘুষি মারল একজনের মুখে। সে ছিটকে যেতেই অন্যজনের পেটে ঢু মারল মাথা দিয়ে। এখন যেন তার গায়ে অসুরের মতো শক্তি। কিন্তু যতই জোর থাক, চারজন একসঙ্গে আক্রমণ করায় সে আর পারল না, পড়ে গেল মাটিতে। একজন তার বুকে চেপে বসে নাকের ওপর ঘুষি মারত। সবকিছু অন্ধকার হয়ে গেল তার চোখে। রণজয় কয়েক মুহূর্তের জন্য জ্ঞান হারিয়ে ফেলেছিল। আবার চোখ মেলে দেখল লোকগুলো তাকে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে নিয়ে যাচ্ছে সেই গোল জিনিসটার দিকে। তারপর ধরাধরি করে তাকে ভেতরে ঢুকিয়ে দিল। রণজয়ের হার নিস্তার নেই। তাকে চলে যেতে হবে কোনো অচেনা অদ্ভুত জায়গায়। এই পৃথিবীকে আর দেখতে পাবে না। লম্বা লোকটি তখন ভেতর থেকে দরজা বন্ধ করতে যাচ্ছে। রণজয় শেষ শক্তিতে লাফ দিয়ে উঠে দাঁড়ালো। লম্বা লোকটিকে এক ধাক্কা দিয়ে সে লাফিয়ে পড়ল মাটিতে। লম্বা লোকটিও নিচে পড়ে গেছে, কিন্তু সে উঠবার আগেই রণজয় দৌড়তে শুরু করলো নদীর দিকে। হঠাৎ তার মনে পড়েছে নদীতে ঝাঁপিয়ে পড়লেই সে একমাত্র বেঁচে যেতে পারে। জলের মধ্যে এদের আগুন অস্ত্র কোনো কাজে লাগবে না। তাছাড়া এরা বোধহয় সাঁতার জানে না। এদের একজন জলে ডুবে মরেছে। লম্বা লোকটি রণজয়কে প্রায় ধরে ফেলেছিল, তার আগেই সে ঝাঁপিয়ে পড়ল জলে।
সে এত ভালো সাঁতার জানে যে এরা জলে নামলেও তাকে ধরতে পারবে না। রণজয় এক ডুব দিয়ে চলে গেল জলের গভীরে। অনেকখানি দূরে গিয়ে সে যখন দম নেবার জন্য আবার মাথা তুলল, সে দেখতে পেল যে লম্বা লোকটির পাশে অন্য লোকগুলো এসে দাঁড়িয়েছে, কিন্তু তারা জলে নামেনি। ওরা বিজ্ঞানের এত বেশি উন্নতি করেছে বটে, তবু জলকে ভয় পায়। হয়তো ওদের গ্রহে এরকম নদীই নেই। লোকগুলো কিছুক্ষণ সেইখানে অপেক্ষা করে তারপর আবার ফিরে গেল গোল জিনিসটার কাছে। একটু বাদেই সেটা উড়তে উড়তে চলে এলো নদীর উপরে, রণজয়ের ঠিক মাথার কাছে। রণজয় আবার ডুব দিল। শোঁ শোঁ করে ডুব সাঁতার কেটে এগিয়ে যেতে লাগলো স্রোতের সঙ্গে। আবার মাথা তুলতেই গোল জিনিসটা তেড়ে এলো তার দিকে। সেটা থেকে একটা দড়ির ফাঁস ঝুলছে, যেন মাছের মতন রণজয়কে গেঁথে জল থেকে তুলে নেবে। বুক ভর্তি নিঃশ্বাস নিয়ে রণজয় ডুবে গেল অনেক নিচে। বহুক্ষণ পর্যন্ত চলল এইরকম। রণজয় হাঁপিয়ে গেছে, দম ফুরিয়ে যাচ্ছে, তবু সে হার মানবে না। ভোরের আলো ফুটে উঠবার সঙ্গে সঙ্গে এ লড়াই শেষ হলো। গোল জিনিসটা আর অপেক্ষা করল না, সোজা উঠে গেল উপরের দিকে। কি অসম্ভব তীব্র গতি! প্রায় চোখের নিমেষে মিলিয়ে গেল মহাশূন্যে। আরো কিছুক্ষণ অপেক্ষা করার পর নিশ্চিন্ত হয়ে রণজয় আস্তে আস্তে চলে এলো তীরের দিকে। ওপরে উঠে সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। এত ক্লান্ত লাগলো তার যে সে ধপ করে মাটিতে পড়ে গিয়ে চিত হয়ে শুয়ে রইল। আকাশ এখন পরিষ্কার, অল্প অল্প আলো ফুটছে, তারারা সব বিদায় নিচ্ছে। ভোরের আকাশ কি সুন্দর দেখায়, অথচ ওই আকাশে কত রকম রহস্য আছে কি জানে। ওই আকাশে বেড়াতে যেতে কার না ইচ্ছে হয়, কিন্তু ওই লোকগুলো তাকে নিয়ে যেতে চেয়েছিল এমন একটা জায়গায় যেখানে নদী নেই, যেখানকার লোক মা বাবা কাকে বলে জানে না। সেখানকার চেয়ে এই পৃথিবী অনেক ভালো। তারপর রণজয় তাকালো নিজের হাত পায়ের দিকে। তার সারা শরীর এখন নীল। সে এখন আর মানুষের মতো নয়, কেউ আর তাকে আপন করে নেবে না। হয়তো ছেলেরা তাকে দেখে ঢিল ছুঁড়বে, বাচ্চারা তাকে দেখে ভয় পাবে। রণজয়ের কান্না পেয়ে গেল। একা একা খানিকক্ষণ কাঁদল সে। তারপর চোখ মুছে ভাবল, আর যে যাই ভাবুক, আমার মা বাবাও কি আমাকে দূরে সরিয়ে রাখবে? না না না, তা হতে পারে না,
তা হতেই পারে না। সানডে সাসপেন্সে আজ শুনছেন নীল মানুষ। শুরু হচ্ছে দ্বিতীয় গল্প, নীল মানুষের দুঃখ। দোতলার বারান্দায় পাপু একা একাই একটা বল নিয়ে খেলছিল। একবার বলটা রেলিং টপকে পড়ে গেল পেছনের মাঠে। পেছন দিককার মাঠটায় বড় বড় ঘাস জন্মে গেছে। মাঠের ওপাশে বড় বড় গাছের একটা বাগান। সেখানে আম, জাম, লিচু গাছ ছাড়াও অনেকগুলো বাঁশ গাছ আছে। সেই বাঁশ বাগানে নাকি রাত্রির বেলা শাকচুন্নিরা আসে। তারা মাঝরাত্রিরে নাকি সুরে শেয়ালের মতো গান গায়। এদিকে পাপুর একা একা যাওয়া নিষেধ। এখন কেউ দেখছে না বলে পাপু মাঠে নেমে এলো বলটা খুঁজতে। কিন্তু বলটাকে দেখতে পেল না। নিশ্চয়ই ঘাসের মধ্যে লুকিয়েছে। বলগুলো মাঝে মাঝে ইচ্ছে করে লুকিয়ে পড়ে। বলটা খুঁজতে খুঁজতে পাপু চলে এলো বাগানের কাছে। তারপরই থমকে দাঁড়িয়ে পড়ল। একটা বড় জামরুল গাছের পাশে লুকিয়ে দাঁড়িয়ে আছে একটা লোক। এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের বাড়ির দিকে। বাবু প্রথমে ভেবেছিল নিশ্চয়ই লোকটা চোর। তারপরেই মনে হলো চোর নয়, একটা দৈত্য কিংবা বকরাক্ষস। লোকটা দৈত্যের মতনই লম্বা, মাথায় বড় বড় চুল, গায়ের রং একদম নীল, কোনো মানুষের রং ওরকম হয় না। জানলা দরজা রং করার মতন কেউ যেন ওকে নীল রং মাখিয়ে দিয়েছে সারা গায়ে। পাপু পেছন ফিরে দৌড়ে পালাতে যেতেই লোকটা তার নাম ধরে ডাকলো, বাবু শোনো। পাপু আরো ভয় পেয়ে গেল। দৈত্যটা তার নাম জানলো কি করে? নিশ্চয়ই এবার কপাত করে খেয়ে ফেলবে। আমি আর কোনোদিন করব না, আমাকে মেরো না, আমি আর কোনোদিন দুষ্টুমি করব না। না, তোমাকে মারবো না। তোমার দিদিকে একবার ডেকে দিতে পারো? আমি এক্ষুনি ডেকে দিচ্ছি, আমাকে ছেড়ে দাও। আমি তো তোমাকে ধরে রাখিনি, তুমি ভয় পেও না, কেমন? পাপু তক্ষুনি বাড়ির দিকে দৌড়লো। ঘাসে পা জড়িয়ে পড়ে গেল একবার, উঠে আবার ছুটল। বারান্দায় উঠেই পাপুর সাহস ফিরে এলো। সে তখন বাগানের দিকে তাকিয়ে দৈত্যটার উদ্দেশ্যে বলল, এক লাথি দিদিকে ডেকে দেবো না, ছাই দেবো। ভূত আমার পুত, পেটে আমার ঝি, রাম লক্ষণ বুকে আছে, করবি আমার কি? ভূত আমার পুত, পেটে আমার ঝি। এই বাবু, তুই কার সঙ্গে কথা বলছিস? দেখো না দিদি, ওইখানে একটা দৈত্য দাঁড়িয়ে আছে। বাপুটা দারুণ গুলবাজ, কত জিনিসে বানিয়ে বানিয়ে বলে। তা তুই বুঝি দৈত্যকে লাথি মারছিস? দিদি, দৈত্যটা তোমায় ডাকছে। কেন? আমাকে আবার দৈত্যর কি দরকার পড়লো?
ওই দেখো না, দৈত্য হাত চালিয়ে দিচ্ছে। পাপু জিভ ভেঙিয়ে দিল। চিত্রা তখন বারান্দায় এসে দাঁড়াতেই পাপু আবার দারুণ উৎসাহে বলল, ওই দেখো দিদি, দেখতে পাচ্ছ ওই বড় জামরুল গাছটার কাছে? কে কে ওখানে? সবেমাত্র সন্ধে হয়েছে একটু একটু, এখনো আকাশের আলো যায়নি। এক্ষুনি কি আর চোর আসতে পারে? চিত্রা সাহস করে নেমে এলো মাঠে। কে কে ওখানে? চিত্রা, শোনো। চিত্রা একেবারে কেঁপে উঠল। কি গম্ভীর গলার আওয়াজ, যেন হাড়ির মধ্যে থেকে কথা বলছে, কিন্তু কে তার নাম ধরে ডাকছে? কে ওখানে? এবার জামরুল গাছের আড়াল থেকে লোকটা বেরিয়ে এলো। সে বিশাল চেহারা আর অদ্ভুত নীল রং দেখে চিত্রা পাপুর থেকেও বেশি ভয় পেয়ে গেল। তার গলার আওয়াজ বন্ধ হয়ে গেল প্রায়। ও মা গো, ও মা! চিত্রা, ভয় পেও না, আমি রণজয়। বিরাট দৈত্যরা দিদিকে ধরে নিয়ে যাচ্ছে। লোকটা নিচু হয়ে কয়েকবার ডাকলো, চিত্রা। চিত্রা সত্যি অজ্ঞান। সে তখন চিত্রাকে পাঁজা কোলা করে তুলে নিয়ে গেল বাগানের মধ্যে। পাপুর চিৎকারে ছুটে এলো চিত্রার মা আর ছোট কাকা। ছোট কাকা এক ধমক দিয়ে বলল, কি পাগলের মতো যাচ্ছিস? দিদিকে ধরে নিয়ে গেছে ওই বাগানের মধ্যে, শিগগিরই চলো। মা আর ছোট কাকা দুজনেই ছুটে গেলেন বাগানের দিকে। ছোট কাকাই আগে আগে। চিত্রা, চিত্রা মা, চিত্রা! কোথায় গেলি মা? সাড়া দে। চিত্রা, চিত্রা! বাগানের মধ্যে ঢুকেই তিনি দেখলেন চিত্রা মাটিতে পড়ে আছে, আর কি একটা বিশাল জন্তুর মতো ঝুঁকে আছে তার মুখের কাছে। ওরে বাবারে, গরিলা, কিংকং! বন্দুক, বন্দুক আনতে হবে। মা তবুও এগিয়ে গেলেন। তিনিও দেখলেন সত্যি একটা দৈত্যের মতো মানুষ তার মেয়েকে আবার মাটি থেকে তুলে নিচ্ছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার মেয়েকে ছেড়ে দাও। ভয় পাবেন না, আমি রণজয়। তুমি যেই হও, আমার মেয়েকে ছেড়ে দাও। তুমি যা চাও তাই দেব। ছেড়ে দাও। চিত্রার জ্ঞান ফিরে এসেছে। সে মা মা করে ডেকে উঠল। তারপর লোকটার হাতে কামড়ে দিতেই লোকটা ছেড়ে দিল তাকে। ছাড় বলছি, ছাড়ো আমাকে। এর মধ্যে ছোট কাকা চেঁচামেচি করে আরো অনেক লোক জুটিয়েছে। লাঠি, দা, শাবল নিয়ে 10-12 জন লোক তেড়ে এলো বাগানের মধ্যে। দৈত্যের মতো লোকটা দাঁড়িয়েই ছিল। প্রথম একজন তার গায়ে লাঠির বাড়ি মারতেই সে লাঠিখানা কেড়ে নিয়ে দেশলাই কাঠির মতো পট করে ভেঙে ফেলল। তারপর দৌড়তে লাগলো পেছন ফিরে। অন্যেরা তাড়া করে গেল।
কিন্তু অত বড় লোকটার সঙ্গে কেউ দৌড়ে পারে না। বাগানের পর অনেকটা জলা জায়গা, তারপর জঙ্গল। লোকটা ছপ ছপ করে জলাভূমির মধ্যে দিয়ে দৌড়ে প্রায় চোখের নিমেষে ঢুকে গেল জঙ্গলের মধ্যে। সে পর্যন্ত আর যাবার সাহস হলো না কারোর। নিশানপুর গ্রামে একটা দারুণ উত্তেজনা পড়ে গেল। তারা সচক্ষে একটা দৈত্য দেখেছে। কত রকম গল্প তৈরি হতে লাগলো তাকে নিয়ে। কেউ বলল তার মূলোর মতো দাঁত, কেউ বলল তার চোখ দিয়ে আগুন বেরোয়, কেউ বলল ওটা দৈত্য না, আসলে একটা গরিলা। কেউ বলল যা, ভারতবর্ষে গরিলা থাকে না, ওটা নিশ্চয়ই শিম্পাঞ্জি কিংবা ওরাংওটাং। কেউ বলল তা কি করে হবে, ও যে কথা বলতে পারে, বাংলায় কথা বলে। কেউ বলল তাহলে নিশ্চয়ই কোনো তান্ত্রিক সাধক মরাকে জাগিয়েছে। চিত্রার মা শুধু বিড়বিড় করে বলতে লাগলেন, ও বলেছিল ওর নাম রণজয়। কেন বলল ও কথা? রণজয় নামে পাশের গ্রামের একটি ছেলের সঙ্গে চিত্রার বিয়ে ঠিকঠাক হয়ে গেছিল। সেই ছেলেটা হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেছে, কেউ তার খবর জানে না। আমি নিজের চোখে দেখেছি, ওটা মানুষ নয়, তেল তেলে নীল রঙের গা, মুখটা সিংহের মতন, অদ্ভুত কোনো জন্তু হবে। তুই তুই চিন্তা করিস না মা, আমি বলছি তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। আমি কিন্তু আগে দেখেছি, আমি সব থেকে আগে দেখেছি, আমি কিন্তু দেখেছি, সব থেকে আগে দেখেছি। সত্যি পাপু ঠিক সময় চেঁচামেচি না করলে দৈত্যটা চিত্রাকে ধরেই নিয়ে যেত। খবর কাগজেও ছাপা হয়ে গেল নিশানপুর গ্রামে দৈত্যের আবির্ভাব। দৈত্যটির নাম কিন্তু সত্যি রণজয়। কিছুদিন আগেও সে মানুষ ছিল। জঙ্গলের মধ্যে ঢুকে রণজয় একটা গাছের নিচে বসে হাঁপাতে লাগল। খিদেতে তার পেটের মধ্যে যেন দাউ দাউ করে আগুন জ্বলছে। গত 4-5 দিন সে কিছুই প্রায় খায়নি। এই জঙ্গলে ফলমূল প্রায় কিছুই নেই, জন্তু জানোয়ারও কিছু নেই যে তাদের মেরে মাংস খাওয়া যাবে। শুধু আছে কিছু ইঁদুর আর শেয়াল, তাদের মাংস তো খাওয়া যায় না। গ্রামের কোনো মানুষ তাকে খাবার দেবে না, লোকেরা তাকে দেখলেই ভয় পায়। একটুক্ষণ বসার পরই রণজয় ভাবল এখানে থাকা ঠিক নয়, তাকে জলের কাছে যেতে হবে। তার এখন গায়ে এত জোর যে পৃথিবীর কোনো মানুষ তাকে আর ধরে রাখতে পারবে না। কিন্তু আকাশ থেকে মাঝে মাঝে মানুষের মতন একরকম প্রাণী আসে তাকে বন্দি করার জন্য। ওই প্রাণীরাই আজ রণজয়ের এই অবস্থা করেছে। ওদের ছোঁয়াতেই রণজয়ের চেহারা বদলে গেছে এরকম। ওরা চায় রণজয়কে তাদের গ্রহে নিয়ে যেতে। ওরা বড় বড় জাল ফেলে রণজয়কে ফাঁদে ফেলার চেষ্টা করে। ওদের হাতে থাকে আগুনের টর্চ লাইট। রণজয় কিছুতেই ধরা দেবে না, সে এই পৃথিবী ছেড়ে যাবে না। ওদের জব্দ করার একমাত্র উপায় জলের মধ্যে নেমে পড়া। ওরা জলকে ভয় পায়। জঙ্গলের মধ্যেই একটা খাল আছে, কচুরি পানায় ভরা। রণজয় এসে তার ধারে বসে হাত দিয়ে কচুরি পানা সরাতে লাগল। খানিকটা জায়গা পরিষ্কার করার পর
সে জল তুলে মুখটা ধুলো, চামড়ার ওপর জোর দিয়ে হাত ঘষতে লাগলো। যদি নীল রং ওঠে? না, কিছুতেই ওঠে না। আকাশে জ্যোৎস্না রয়েছে। আয়নার মতন জলে রণজয় নিজের মুখের ছায়া দেখল। সত্যি, কেন লোকেরা তাকে দেখে ভয় পাবে না? এমনকি চিত্রার সঙ্গে এত ভাব ছিল, সেও চিনতে পারল না। সেও ভয় পেয়ে তার হাতে কামড়ে দিয়েছে। রণজয় এখন প্রায় 7.5 ফিট লম্বা। মুখখানাও সেই রকম প্রকাণ্ড হয়ে গেছে। মহাভারতে আছে শ্রীকৃষ্ণের গায়ের রঙও নাকি নীল ছিল, কিন্তু তাকে দেখে তো কেউ ভয় পেত না। মাথার উপরে একটা ঘর ঘর শব্দ হলো। একটা গোল মতন জিনিস উপর থেকে নেমে আসছে। তার থেকে টর্চ লাইটের মতো একটা সরু আগুনের রেখা এক একটা গাছের ওপর পড়ছে আর সঙ্গে সঙ্গে পুড়িয়ে দিচ্ছে গাছটাকে। ওরা আবার খুঁজতে এসেছে রণজয়কে। রণজয় টুপ করে নেমে গেল জলের মধ্যে। কোনো শব্দ না করে নাক পর্যন্ত ডুবে রইল। গোল জিনিসটা থেকে একটা দরজার মতো খুলে গেল। সেখান থেকে বেরিয়ে এলো একজন মানুষ। তারপর হাওয়ায় ঠিক পাখির মতো উঠতে উঠতে নেমে এলো নিচে। এখন ওদের দেখলেই রণজয়ের রাগে গা জ্বলে যায়, দাঁত কিড়মির করে। হাতের কাছে ওদের একটাকে পেলে সে খুনই করে ফেলত। সে তো কোনো দোষ করেনি, তবু ওদের জন্য কেন তারা তো কষ্ট। কিন্তু রণজয় ওদের কাছাকাছি যেতে সাহস পায় না। ওদের কাছে নানা রকম অদ্ভুত যন্ত্রপাতি আছে। ওরা যেন কুকুরের মতো গন্ধ শুঁকতে পারে। ঠিক যে রাস্তা দিয়ে রণজয় এসেছিল সেই রাস্তা ধরে লোকটা হেঁটে এসে খালের ধারে দাঁড়ালো। যদিও সে কোনো শব্দ উচ্চারণ করল না, তবু রণজয় স্পষ্ট শুনতে পাচ্ছে যে সে বলছে, নীল মানুষ, লুকিয়ে থেকো না, আমাদের সঙ্গে চলে এসো। এখানে তুমি বাঁচতে পারবে না, আমাদের সঙ্গে এসো। রণজয় কোনো উত্তর দিল না। সে যে এখানে আছে সেটা বুঝতে না দিয়ে ডুবে গেল জলের মধ্যে। ডুব সাঁতার কেটে চলে গেল অনেকখানি। একটু বাদে লোকটা আবার উঠতে উঠতে উঠে গেল উপরে। রণজয়ের খুব ইচ্ছে করছিল লোকটার গায়ে জলের ছিটে দেয়। ওরা যখন জলকে এত ভয় পায় তখন নিশ্চয়ই জলের ছোঁয়া লাগলে কুঁকড়ে যাবে, কিন্তু এবার আর তা করা গেল না। একটুক্ষণ অপেক্ষা করে রণজয় আবার উপরে উঠে এলো। কিছু খাবার জোগাড় করতেই হবে। কোনোদিন সে চুরি ডাকাতি করেনি, এবার বাধ্য হয়েই তা করতে হবে। উপায় কি? হাঁটতে শুরু করল সে। জঙ্গলের অন্য পাশ দিয়ে একটা বড় রাস্তা গেছে।
সেখানে রাত্রির বেলা অনেক লরি যায়। ইচ্ছে করলে সে জোর করে একটা লরি থামাতে পারে, কিন্তু লরিতে তো আর খাবার পাওয়া যাবে না। অন্ধকার গাঢ় হওয়ার পর সে আবার একটা গ্রামে ঢুকে পড়ল। চুপি চুপি একটা বাড়ির জানলা দিয়ে উঁকি দেয়। কোনো কোনো বাড়িতে সে দেখতে পায় লোকেরা খেতে বসেছে, তার জিভে জল আসে। ভিখিরিরাও এই সময় চাইলে কিছু খাবার পেত, কিন্তু তাকে তো কেউ ভিক্ষে দেবে না। একটা বাড়ির উঠোনে একটা গাছে হলদে হলদে কি যেন ফল ফলে আছে। সে ভাবল পেয়ারা। পটপট করে কয়েকটা ছিঁড়ে নিয়ে দেখল পেয়ারা তো নয়, পাতি লেবু। খালি পেটে কেউ লেবু খায় নাকি? তবু খিদের চোটে সেই লেবুগুলোই নখ দিয়ে চিড়ে রস চুষে চুষে খেতে লাগলো। একটু নুন থাকলে তবু ভালো হতো। দাঁত টকে গেল একেবারে। আর একটা বাড়ির পেছনে মস্ত বড় খাঁচায় অনেকগুলো মুরগি রয়েছে। একটা মুরগি চুরি করে নিলে বেশ হয়, কোনো রকমে আগুন জেলে ঝলসে খাওয়া যায়। এরকম চিন্তায় রণজয় নিজেই অবাক হয়ে গেল। সে কলেজে পড়াশুনো করেছে, এখনো রবীন্দ্রনাথের কবিতা মুখস্থ বলতে পারে। কদিন আগেও সে ছিল অন্য যে কোনো ছেলের মতো। এখন চেহারাটা বড় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে কি সত্যি সত্যি দৈত্য হয়ে যাচ্ছে নাকি? কোনোদিন মানুষ ধরে ধরে খাবে? না না, এরকম করলে চলবে না। তাকে মানুষ থাকতেই হবে, কিন্তু খাবার তো জুটছে না। রণজয় নিজের বাড়িতেও আর ফিরে যাবে না। তার বাবাই তাকে দেখে ভয়ের চোটে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। সে যতই বলেছিল আমি ভূত নয়, কেউ বিশ্বাস করে না। তার গলার আওয়াজও বদলে গেছে। ঘুরতে ঘুরতে রণজয় দেখল একটা বাড়ির দরজায় বাইরে থেকে তালা বন্ধ, ভেতরটা অন্ধকার। রণজয় তালাটা ধরে একটু চাপ দিতেই মট করে তালাটা ভেঙে গেল। দরজা ঠেলে সে মাথা নিচু করে ভেতরে ঢুকল। বাড়ির সামনে একটা বড় উঠোন, চারদিকে দেয়াল ঘেরা। রণজয় সেটার ভেতরে ঢুকতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে তাড়া করে এলো। কুকুরটা কাছে আসতেই রণজয় সেটার 4 পা ধরে ছুঁড়ে দিল পাঁচিলের বাইরে। বাইরে পড়েই কুকুরটা কেঁ কেঁ করতে করতে দূরে পালিয়ে গেল, খুব ভয় পেয়ে। বাড়িতে আর কোনো মানুষজন নেই। রণজয় খুঁজতে লাগলো রান্নাঘর। রান্নাঘরে খাবার দাবার কিছু নেই। কয়েকটা আলু আর পেঁয়াজ রয়েছে একটা ঝুড়িতে, আর কয়েকটা হাঁড়ি কুড়ি ঘেটে চাল আর ডাল পাওয়া গেল। রণজয় ঠিক করল সে রান্না করেই খাবে। উনুনের পাশে দেশলাই রয়েছে। রণজয় উনুন ধরিয়ে ফেলল খানিকটা চেষ্টা করে। রান্না টান্না সে কখনো করেনি,
কিন্তু খিচুড়ি তো সবাই রাঁধতে পারে। একটা হাঁড়িতে অনেকখানি জল নিয়ে তার মধ্যে বেশ খানিকটা করে চাল আর ডাল দিয়ে দিল। এবার তো আপনা আপনি খিচুড়ি হয়ে যাবে। কয়েকটা আলু আর পেঁয়াজও ছেড়ে দিল তার মধ্যে। নুনও আছে, দিব্যি খাওয়া জমবে। সব শুদ্ধ উনুনে চাপিয়ে দিয়ে রণজয় ব্যগ্র হয়ে বসে রইল। কতক্ষণে রান্না হবে? সে আর ধৈর্য ধরে থাকতে পারছে না। প্রতিটি মিনিট মনে হচ্ছে 1 ঘন্টা। সামনে বসে থাকলে আরো বেশি খিদে পায়। সে রান্নাঘর ছেড়ে উঠে এলো, অন্য একটা ঘরে এসে শুয়ে পড়ল খাটের ওপর। কতদিন পর সে খাট বিছানায় শুচ্ছে। ঘুমিয়ে পড়লে চলবে না, খিচুড়ি যদি পুড়ে যায়। তাছাড়া খিচুড়ি খেয়েই তাকে বেরিয়ে পড়তে হবে। বাড়ির লোকেরা যে কোনো সময় ফিরে আসতে পারে। ভোরের আলো ফুটবার আগেই তাকে পালাতে হবে জঙ্গলে। রণজয় একটুক্ষণ মাত্র শুয়েছিল, তারপরেই খুটখাট শব্দ হলো বাইরে। এই রে, বাড়ির লোকেরা ফিরে এসেছে। রণজয় বাইরে বেরিয়ে পাঁচিল টপকে পালিয়ে যেতে পারে, কিন্তু তার খিচুড়ি খাওয়া হবে না। বাড়ির লোকেরা রান্নাঘরে আপনা আপনি খিচুড়ি রান্না হতে দেখে কি অবাক যে হবে। শোন, আমি আগে ঢুকবো, তারপর তুই আসবি। আচ্ছা ঠিক আছে, তুই এগো আগে আগে। কোনো অসুবিধা হলে শীষ দিস। আরে তুই যা না আগে, যা। ফিসফিস করে কারা যেন কথা বলছে। রণজয় দেয়াল ঘেঁষে দাঁড়ালো। সরু একটা টর্চের আলো পড়ল ঘরের মধ্যে। এই রে, অন্য গ্রহের অধিবাসীরা কি এখানেও রণজয়কে খুঁজতে এসেছে নাকি? রণজয় ঠিক করল, তাহলে দরজার খিলটা খুলে নিয়ে ওদের মাথা ফাটিয়ে দেবে। কিছুতেই ধরা দেবে না সে। আস্তে আস্তে আয়। আরে আসছি তো। আচ্ছা শোন, আমি আগে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তুই আগে যা। দুটো লোক ঘরের মধ্যে ঢুকলো। অন্য গ্রহের লোক নয়, তারা মানুষ। দেখলেই বোঝা যায় এ বাড়ির লোক নয়, চুরি করতে এসেছে। মাঝখানে আরেকটা দরজা খোলা ছিল। রণজয় সেটা দিয়ে পাশের ঘরে চলে গেল। দাঁড়িয়ে রইল অন্ধকারে। লোক দুটো সারা ঘরে আলো ফেলে দেখে নিল আগে, তারপর দেয়াল আলমারির তালা ভাঙতে লাগলো। বাড়িটা খুব একটা বড় লোক কারণ নয়, সাধারণ বাড়ি। চোর দুটো তাদেরই সর্বনাশ করতে এসেছে। আগে চোরের কথা শুনলে রণজয়ের ভয় করত, এখন মজা লাগছে খুব। আলমারি থেকে কি যেন ঝনঝন করে নিচে পড়ল। চোর দুটো ফিসফাস করে যাচ্ছে। খানিক বাদে একটা চোর এদিকে উঠে এলো। মাঝখানে দরজাটার পাশ দিয়ে যেতেই রণজয় লম্বা হাত বাড়িয়ে চোরটার ঘাড় ধরে তুলে নিয়ে এলো। সে কোনো রকম শব্দ করার আগেই রণজয় চেপে ধরল তার মুখ। এ ঘরেও বিছানা পাতা ছিল। একটা বালিশের তোয়ালে দিয়ে ওর মুখটা বেঁধে ফেলল, তারপর চাদর দিয়ে হাত পা বাঁধল ভালো করে। এবার সে লোকটাকে কাঁধে নিয়ে পা টিপে টিপে বেরিয়ে এলো উঠোনে। বাইরে চাঁদের আলোয় রণজয়ের চেহারা দেখে চোরটার যেন চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইল।
কিন্তু কোনো শব্দ করতে পারছে না। তাকে মাটিতে শুইয়ে রেখে রণজয় আবার ফিরে এলো ভেতরে। অন্য চোরটা মন দিয়ে চুরি করে যাচ্ছে। আলমারি থেকে অনেকগুলো স্টিলের থালা বাসন থলিতে ভরছে। একটা ছোট লোহার বাক্স নিয়ে নাড়াচাড়া করছে। এখন সেটা কিছুতেই খুলতে পারছে না। রণজয় ঠিক চোরটার পেছনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। চোরটা তার বাটালি, ছোট হাতুড়ি, একটা করাত রেখেছিল পাশে। রণজয় টুকটাক করে এক একটা সরিয়ে নিচ্ছে। লোকটা করাতটা খোঁজার জন্য পাশে হাত দিয়ে পেল না। খুব অবাক হয়ে বলল, হাতুড়িটাও তো নেই। এই হেবো, হেবো, তুই হাতুড়ি আর করাত দেখেছিস? হেবো, কোথায় গেলি? রণজয় চোরটার মাথার চুল ধরে পেছন থেকে একটু টান দিল। উফ, উফ, এই চোরটা কিন্তু আগের চোরটার চেয়ে অনেক বেশি সাহসী, গায়ের জোরও বেশি। রণজয়কে দেখেই তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে উঠে দাঁড়াতে গেল। রণজয় তার ঘাড়টা চেপে ধরে বলল, কোথায় যাচ্ছ চাঁদু? চোরটা সঙ্গে সঙ্গে কোমর থেকে একটা ছুরি বার করে বসিয়ে দিল রণজয়ের বুকে। রণজয় পেছন দিকে উল্টে পড়ে গেল। বুক থেকে রক্ত বেরোচ্ছে ফোয়ারার মতো। রণজয়ের মনে হলো এবার সে মরে যাচ্ছে। ভাবল, যাক, ভালোই হলো। এরকম ভাবে দৈত্য হয়ে বেঁচে থেকে কি লাভ? কিন্তু মরবার আগে খিচুড়িটা খাওয়া হলো না। একটু বাদে সে আবার ভাবল, কই, মরলাম না তো এখনো, ব্যথাও করছে না। চোরটা উঠে দাঁড়িয়ে টর্চ ফেলে আছে তার দিকে। রণজয় এক টানে ছুরিটা তুলে ফেলল। তারপর সে একটা অদ্ভুত জিনিস দেখল। তার বুক থেকে যে রক্ত বেরিয়েছিল সেটা জমে গেছে এর মধ্যেই, রবারের মতো শক্ত। রক্তের ফোয়ারাগুলো কতকগুলো নীল রবারের সুতোর মতো ঝুলছে তার বুক থেকে। রণজয় পটপট করে টেনে টেনে সেগুলো ছিঁড়তে লাগলো। ওরে বাবারে, ভূত! লোকটা এবার ভয় পেয়েছে। টর্চ খসে পড়ল হাত থেকে। রণজয় উঠে দাঁড়িয়ে লোকটাকে দু হাতে ছুঁড়ে ফেলল ঘরের মেঝেতে। আবার সেইভাবে তুলতে যাচ্ছিল, কিন্তু আর একবার ওই রকম ছুঁড়লে লোকটার একটাও হাড় আস্ত থাকবে না। ভূত, ভূত! রণজয় এই চোরটারও মুখ হাত পা বাঁধল। বাইরে উঠোনে এনে রাখলো অন্য চোরটার পাশে। তারপরেই রণজয় ছুটে গেল রান্নাঘরে। খিচুড়ি পুড়ে গেছে নাকি? না, পুড়েনি, সবেমাত্র ফুটে উঠেছে। তাড়াতাড়ি হাঁড়িটা উনুন থেকে নামিয়ে ফেলল, আর থালায় টালায় ঢালা হলো না।
হাঁড়ি থেকেই সেই গরম গরম খিচুড়ি খেয়ে ফেললো সবটা। নিজের হাতের রান্না তো, অপূর্ব স্বাদ লাগলো। পেট ভর্তি হওয়ায় বেশ তৃপ্তি করে ঢেকুর তুলল একবার। বাইরে বেরিয়ে এসে চোর দুটোকে একটা সরল রেখার মতো লম্বা করে সাজিয়ে দিল উঠোনে, বাড়ির লোকজন ফিরে এলেই যাতে দেখতে পায়। চোর দুটো এক একবার রণজয়ের দিকে তাকাচ্ছে আর ভয়ে চোখ বুজছে। এবার রণজয়কে যেতে হবে। বাড়ির লোকেরা ফিরে এসে চোর দুটোর কাছে নিশ্চয়ই একটা সাংঘাতিক গল্প শুনবে। সবাই ভাববে এক দৈত্য এসে ওদের বন্দি করে গেছে। নিজেকে দৈত্য ভাবতে খুব খারাপ লাগে রণজয়ের। সে যদি মানুষের উপকার করে এখন থেকে, তাহলেও কি তাকে দৈত্য ভাববে মানুষ? আবার বাড়ির মধ্যে ফিরে গিয়ে খুঁজে খুঁজে রণজয় কাগজ আর পেন্সিল জোগাড় করল। তারপর একটা চিঠি লিখল। মহাশয়, আমি আপনার বাড়িতে খিচুড়ি খেয়েছি বটে, কিন্তু তার বদলে এই চোর দুটোকে ধরে দিয়েছি। আমি হঠাৎ এই সময় না এলে এরা আপনার সব কিছু নিয়ে পালাতো। সুতরাং আশা করি আপনার খানিকটা চাল আর ডাল খরচ হওয়ার জন্য দুঃখিত হবেন না। ইতি, নীল মানুষ। চিঠিটা চোর দুটোর পাশেই একটা ইট চাপা দিয়ে রাখল রণজয়। তারপর দরজাটা ভিজিয়ে দিয়ে সে বেরিয়ে গেল বাড়ি থেকে। যদিও সে জন্তু নয়, তবু এখন তাকে আবার জঙ্গলে ফিরে যেতে হবে। সানডে সাসপেন্সে আজ শুনছেন নীল মানুষ। শুরু হচ্ছে তৃতীয় গল্প, নীল মানুষের কাহিনী। কে কে? রণজয় একটা গাছের তলায় ঘুমিয়েছিল। একটা গাড়ির শব্দে তার ঘুম ভেঙে গেল। সে উঠে বসে অবাক হয়ে তাকালো। এই জঙ্গলের মধ্যে গাড়ি আসবে কি করে? সে দেখল জঙ্গলের মধ্যে এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে একটা জিপ গাড়ি খুব আস্তে আস্তে এগোচ্ছে। দেখলেই বোঝা যায় পুলিশের জিপ। রণজয় একটা মোটা বটগাছের আড়ালে লুকিয়ে পড়ল। পুলিশরা কি তাকেই খুঁজতে আসছে? রণজয় একটা দীর্ঘশ্বাস ফেলল। এইরকম ভাবে আর কতদিন কাটানো যায়? কতদিন সে কোনো মানুষের সঙ্গে কথা বলেনি। তাকে দেখলে সবাই ভয় পায়। তার মা বাবা পর্যন্ত তাকে চিনতে পারে না। সে এখন সাধারণ মানুষের প্রায় দ্বিগুণ লম্বা। তার গায়ের রং গাঢ় নীল, তার মাথার চুল নীল, হাত পায়ের নখগুলো নীল। কেন যে সে নদীর ধারে সেই অদ্ভুত ধাতুর বলটা ছুঁতে গিয়েছিল, তারপর থেকেই তো তার এই অবস্থা। এবার তাকে যে দেখে সেই ভাবে যে সে বুঝি একটা দৈত্য। কিন্তু ভেতরে ভেতরে সে যে সেই
আগেকার রণজয়ই আছে তা কেউ জানে না। পুলিশের জিপটা একটু দূরে থামল। তার থেকে নামলো 5 জন লোক। এদের মধ্যে 2 জনের কোমরে রিভলভার গোঁজা আর 3 জনের হাতে লাঠি। নিজেদের মধ্যে কি সব কথা বলে তারা 5 জন 5 দিকে ছড়িয়ে পড়ল। রণজয় নিজের জায়গা ছেড়ে নড়ল না। সে যদি পালাবার ইচ্ছা করে তাহলে সে এত জোরে দৌড়তে পারে যে জিপ গাড়িটাও তাকে ধরতে পারবে না। কিন্তু তার তখন দৌড়তে ভালো লাগছিল না। দেখাই যাক না কি হয়। একজন পুলিশের লোক খুঁজতে খুঁজতে এদিকেই আসছে। একটু বাদেই রণজয়কে দেখতে পাবে। লোকটা একটা চিউইংগাম চিবোচ্ছে। লোকটা এদিক ওদিক চেয়ে হাঁটছে আর আস্তে আস্তে শীষ দিচ্ছে। ভালো শীষ দিতে পারে না। রণজয় খুব জোরে একবার শীষ দিল। লোকটা চমকে উঠল একেবারে। পাখি মনে করে উপরের দিকে তাকালো। সেই রকম উপরের দিকে তাকাতে তাকাতে গাছের এদিকটায় এলো বলেই সে রণজয়কে প্রথমে দেখতে পায়নি। রণজয় নিজেই লোকটির কাঁধে হাত রাখল। মেরে ফেললো রে, মেরে ফেললো, মেরে ফেললো রে, মেরে ফেললো। পুলিশটি কোমর থেকে রিভলভারটা বার করতে যেতেই রণজয় সেটা হ্যাঁচকা টানে ছিনিয়ে নিল। সেটা ছুঁড়ে ফেলে দিল দূরে। তারপর লোকটাকে ভয় দেখানোর জন্য একটা চড় তুলল। চড় মারবার দরকার হলো না। তার আগেই লোকটা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। রণজয়ের অদ্ভুত লাগলো। একসময় সেই পুলিশ দেখলে ভয় পেত, এখন পুলিশই তাকে দেখলে ভয় অজ্ঞান হয়ে যায়। রণজয় পুলিশটির জামার বুক পকেটে হাত ঢুকিয়ে একটা চিউইংগামের প্যাকেট পেয়ে গেল। 4টে রয়েছে তার মধ্যে। কতদিন রণজয় চিউইংগাম খায়নি। রণজয় 4টেই একসঙ্গে মুখে পুরে দিল। সাবধান, এক পা নড়লে গুলি করব। রণজয় চমকে পেছনে তাকিয়ে দেখল আরো 4 জন পুলিশ এসে তাকে ঘিরে ফেলেছে। একজন পুলিশ চেঁচিয়ে বলল, ওরে বাবা রে, এ কোন আজব প্রাণী! আমি মানুষ। তার গলাটা এমন গম্ভীর আর অন্যরকম হয়ে গেছে যে তার কথা ঠিক বোঝা গেল না। তাছাড়া মুখে চিউইংগাম, সেই জন্যে তার কথাটা শোনালো যেন আম হুস। তার কথা শুনে 2 জন পুলিশ ভয় পিছিয়ে গেল। যার হাতে রিভলভার সে শুধু রণজয়ের কপাল টিপ করে আবার বলল, সাবধান। রণজয়ের একবার মনে হলো ধরা দেওয়াই ভালো। এইরকম ভাবে বনে জঙ্গলে আর কতদিন বা পালিয়ে পালিয়ে থাকা যায়? খাবার দাবার নেই, কথা বলার কেউ নেই। তারপরেই ভাবল, কিন্তু এরা তাকে ধরে বন্দি করে রাখবে, হয়তো চিড়িয়াখানায় একটা খাঁচায় পুরবে। সে ওরকম ভাবে থাকতে যাবে কেন? সে তো মানুষ। তার চেহারাটা বদলে গেলেই বা, তার মনটা তো এখনো মানুষের মতন।
তখন তার খুব দুঃখ হলো। এই রকম ভাবে আর কতদিন বেঁচে থাকা যায়? তার চেহারাটা যে বদলে গেছে, সেটা কি তার দোষ? অন্য কোনো গ্রহ থেকে অদ্ভুত সব প্রাণী এসেছিল পৃথিবীতে, তাদের একটা বল ছুঁয়ে তো রণজয়ের এই দশা। মারুন, মারুন, গুলি করুন, আমাকে মেরে ফেলুন, মারুন। সাবধান স্যার, ও গরিলার মতো এগিয়ে আসছে, খপ করে ধরে ফেলবে। যার হাতে রিভলভার, সে কিন্তু তখনও রণজয়কে গুলি করল না। পুলিশের ওপর হুকুম আছে রণজয়কে জ্যান্ত ধরে নিয়ে যাওয়ার। দেশ বিদেশে রণজয়ের কথা ছড়িয়ে গেছে। বড় বড় বৈজ্ঞানিকেরা রণজয়কে পরীক্ষা করে দেখতে চায়। দড়ি বার করো, একে বাঁধো। না, বাঁধতে হবে না, আমাকে মেরে ফেলো, আমি আর বাঁচতে চাই না। কিন্তু রণজয়ের কথা ওরা কেউ বুঝতে পারছে না। মেঘের গর্জনের মতো শোনাচ্ছে। পুলিশদের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। এমন সময় আকাশে একটা কড়কড় শব্দ হলো। সবাই উপরের দিকে তাকালো। একটা বিরাট গোল বলের মতো জিনিস খুব তাড়াতাড়ি নিচে নেমে আসছে। সেটাকে দেখেই রণজয় লাফিয়ে উঠল। সবাই মরবে, সবাই মরবে, পালাও, পালাও, পালাও। এই পালাও, পালাও, পালাও। কথা বলে নিজেই সে ছুটল প্রথমে, জঙ্গলের মধ্যে দিয়ে এঁকে বেঁকে। সেই অন্য গ্রহের প্রাণীরা রণজয়কে ধরতে আসছে। ওদের হাত থেকে বাঁচবার একটাই উপায় আছে। রণজয় জানে ওরা জলকে ভয় পায়। এখান থেকে নদীটা বেশ খানিকটা দূর। রণজয়কে শিগগির সেখানে পৌঁছতে হবে। গোল জিনিসটা খুব কাছে নেমে এসেছে। টর্চের আলোর মতন খুব উজ্জ্বল কয়েকটা আলোর রেখা তার থেকে নেমে আসছে নিচে। ওই আলোর মধ্যে একবার পড়লে আর রক্ষে নেই, সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে যেতে হবে। এর মধ্যেই কয়েকটা গাছ একেবারে পুড়ে নিশ্চিহ্ন হয়ে গেল। লুকোচুরি খেলার মতো রণজয় এঁকে বেঁকে সামনে পেছনে ঘুরে দৌড়তে লাগলো। আলোর রেখাগুলো যেন কিছুতেই গায়ে না লাগে। তারপর নদীটার কাছে এসেই দূর থেকে এক লাফ মারল। অন্য গ্রহের এইসব প্রাণীরা জল চেনে না, তারা জলের কাছেও আসে না। রণজয় খুব ভালো সাঁতার জানে। নদীর মধ্যে সে ডুব সাঁতার কেটে কেটে পালাতে লাগলো। এখন সে ঘন্টার পর ঘন্টা জলে থাকতে পারবে। গোল বলটা এবারও রণজয়কে ধরতে পারল না। কিছুক্ষণ শূন্যে ঘোরাঘুরি করে তারপর আবার মহাশূন্যে মিলিয়ে গেল। মাঝরাত্রে রণজয় উঠে এলো নদী থেকে। এবার তাকে খাবার জোগাড় করতে হবে। রাত্রিবেলা লোকজন ঘুমিয়ে থাকে। এই সময় তবু তার খানিকটা স্বাধীনভাবে ঘোরাফেরা করার সুবিধে আছে। নদীর পাশেই একটা বাজার। এখন সব দোকান বন্ধ। কয়েকটা দোকানের ভেতর দোকানদারেরা ঘুমোয়। কয়েকটা দোকান বাইরে থেকে তালা বন্ধ। রণজয় ঘুরে ঘুরে একটা দোকানের সাইনবোর্ড দেখে বুঝল সেটা একটা মিষ্টির দোকান। সে হাত দিয়ে একটু জোরে চাপ দিতেই ভেতর থেকে খিল আর ছিটকিনি ভেঙে পড়ল।
রণজয় দেখল দোকানের মধ্যে দুটো লোক ঘুমোচ্ছে, কিন্তু এই শব্দে তাদের ঘুম ভাঙেনি। সে আর কোনো রকম শব্দ না করে কাঁচের আলমারি থেকে সন্দেশের থালাটা বার করে নিল। এক থালা সন্দেশ খেয়েও তার পেট ভরল না। তখন সে রসগোল্লার গামলাটাও বের করে আনলো। তার নিজেরই অবাক লাগতে লাগলো। আগে দুটো তিনটের বেশি সন্দেশ রসগোল্লা খায়নি কখনো। নেমন্তন্ন বাড়িতেও 5টার বেশি রসগোল্লা খেতে পারেনি কোনোদিন। আর এখন সে কত সহজে এক থালা সন্দেশ আর এক গামলা রসগোল্লা খেয়ে ফেলল। সে কি সত্যিই বকরাক্ষস হয়ে যাবে নাকি? এইসব খেয়ে তার খুব জল তেষ্টা পেল। একটা বালতি ভর্তি জল রাখা ছিল। এক চুমুকে খেয়ে ফেলল সবটা। তারপর মিষ্টির দোকানটার দরজা ভিজিয়ে দিয়ে সে চলে এলো। একটা রকের ওপর বসে সে একটুক্ষণ ভাবতে বসল, এরপর কি করা যায়। তাকে পুলিশের লোক ধরতে আসছে, আবার আকাশ থেকে অন্য গ্রহের প্রাণীরাও ধরতে আসছে। সে কতদিন পালিয়ে থাকবে? বনে জঙ্গলে বেশি দিন পালিয়ে থাকা যাবে না। খিদের সময় তার প্রচুর খাবার লাগে। এত খাবার রোজ রোজ সে কিভাবে জোগাড় করবে? না, এভাবে আর চলে না। সে আবার উঠে দাঁড়ালো। সাইনবোর্ড দেখে দেখে সে আবার একটা দোকানের সামনে দাঁড়ালো। এটা একটা জামা কাপড়ের দোকান, বাইরে থেকে তালা দেওয়া। দুটো বড় তালা সে মটমট করে ভেঙে ফেলল। তারপর ভেতরে ঢুকল। আলমারিতে অনেক তৈরি জামা প্যান্ট রয়েছে, কিন্তু একটাও তার গায়ে লাগবে না। রণজয় হঠাৎ লম্বা হয়ে যাওয়ায় তার প্যান্টের তলাটা উঠে আছে হাঁটুর কাছে। জামাটা ছিঁড়েই গেছে। সেই ভিজে জামা প্যান্ট খুলে ফেলে সে একটা ধুতি পরল। সেই ধুতিও তার হাঁটুর বেশি নামে না। আর দুটো চাদর জড়িয়ে নিল গায়ে, আর একটা চাদর দিয়ে পাগড়ি বানিয়ে এমনভাবে মাথায় দিল যাতে তার মুখের অনেকখানি ঢাকা পড়ে যায়। দেয়ালের গায়ে একটা আলমারি আছে। রণজয় সেটাকেও ভেঙে ফেলল। তার মধ্যে টাকা পয়সা রয়েছে কিছু, খুব বেশি নয়, 750 টাকা। সব টাকাটাই নিয়ে সে কোমরে গুঁজল। সে কোনোদিন চুরি ডাকাতি করেনি। কারো দোকান ভেঙে সন্দেশ রসগোল্লা খাওয়া কিংবা ধুতি চাদর টাকা চুরি করা তার স্বভাব নয়। কিন্তু এখন আর উপায় কি? তাকে বাঁচতে তো হবে। সে তো আর এমনি এমনি মরে যেতে পারে না। ঠিক আছে, যদি পরে আবার সবকিছু বদলে যায়, তাহলে রণজয় নিশ্চয়ই ওই মিষ্টির দোকানদার আর এই জামা কাপড়ের দোকানদারদের সব টাকা ফেরত দিয়ে যাবে। বাজারে ঢোকার সময় সে দেখেছিল এক জায়গায় 2-3টি সাইকেল চেন দিয়ে বাঁধা আছে। রণজয় সেখানে সে হ্যাঁচকা টানে লোহার চেন ছিঁড়ে ফেলল। তারপর একটা সাইকেল নিয়ে চড়তে গেল। সে যেই সাইকেলটায় উঠে বসল, অমনি সেটা দুমড়ে বেঁকে পড়ে গেল মাটিতে। তার এত বড় দেহের ভার সাইকেলটা সহ্য করতে পারেনি। রণজয়ের আবার খুব মন খারাপ হয়ে গেল। একসময় সে সাইকেল চালাতে খুব ভালোবাসত। আর কি কোনোদিন সে সাইকেল চাপতে পারবে না? সাইকেলটা ফেলে রেখে সে হাঁটতে লাগলো। বড় রাস্তা ধরে সে খুব জোরে এগিয়ে চলল সামনের দিকে। মাঝে মাঝে 2-1টা গাড়ি আসছে। তখন রণজয় রাস্তার পাশে
অন্ধকারে লুকিয়ে পড়ছে। গাড়িগুলোকে থামিয়ে কোনো লাভ নেই, কারণ গাড়ির লোকেরা রণজয়কে দেখে হয় অজ্ঞান হয়ে যাবে, নয়তো পালাবে। রণজয় নিজেও গাড়ি চালাতে জানে না। প্রায় ভোর হবার একটু আগে রণজয় এসে পৌঁছল একটা ছোট শহরে। লোকজন উঠে পড়ার আগেই তাকে একটা কিছু ব্যবস্থা করতে হবে। সে একটা হোটেল দেখে তার মধ্যে ঢুকে পড়ল। একটা ছোটখাটো দোতলা হোটেল, দেখে মনে হয় নতুন তৈরি হয়েছে। হোটেলের অফিস ঘরে একটা লোক ঘুমিয়ে আছে। ঘরের ভেতরটা আবছা অন্ধকার। রণজয় ঝুঁকে দাঁড়ালো, যাতে হঠাৎ না বোঝা যায় যে সে লম্বা। অন্ধকারে তার গায়ের রঙও বোঝা যাবে না। সে লোকটাকে খুব আস্তে ঠেলা দিয়ে গলার আওয়াজ যতদূর সম্ভব শুরু করে বলল, ঘর পাওয়া যাবে? এখন হবে না, এখন হবে না। আমার খুব দরকার। সকালে আসবেন, এত রাত্রিরে ঘর ভাড়া পাওয়া যায় না। রণজয় আর কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। লোকটা ঘুমিয়ে পড়ল আবার। অফিস ঘরের দেয়ালে একটা কাঠের বোর্ডে কয়েকটা চাবি ঝুলছে। পাশে পাশে লেখা আছে একতলা, দোতলা। রণজয় একটা চাবি তুলে নিয়ে চুপি চুপি বেরিয়ে এসে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে এলো। কয়েকটা ঘরই বাইরে থেকে তালা বন্ধ। দু তিনটে তালায় চাবি লাগিয়ে চেষ্টা করতেই একটা তালা খুলে গেল। রণজয় সেই ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। ঘরে একটা বড় খাট, একটা টেবিল চেয়ার, একটা আয়না, পাশেই বাথরুম। রণজয় আর একটু দেরি না করে শুয়ে পড়ল খাটে। ওহ, কতদিন বাদে সে বিছানায় শুচ্ছে। সে ভদ্র পরিবারের ছেলে, লেখাপড়া জানে। সে কেন দিনের পর দিন বনে জঙ্গলে মাঠে ঘাটে শুয়ে থাকতে যাবে? বিছানায় শুয়ে তার দারুণ আরাম হলো। যদিও খাটটা তার তুলনায় অনেক ছোট, তার পা অনেকখানি বেরিয়ে রইল, তবু সে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। কয়েক ঘন্টা বাদে দরজায় খটখট শব্দে তার ঘুম ভাঙল। হোটেলের কোনো লোক তাকে ডাকছে। এবার তো দরজা খুললেই তার চেহারা দেখে ফেলবে। 1 মিনিট চিন্তা করে সে বলল, একটু বাদে 10 মিনিট ঘুরে এসো। তার গলার আওয়াজ মোটা হয়ে গেছে। লোকেরা তার কথা বুঝতে পারে না, তাই সে খুব সাবধানে সরু গলায় স্পষ্ট উচ্চারণ করে কথা বলছে। এবার সে উঠে দরজার ছিটকিনিটা খুলে রাখল, টেবিলের ওপর রাখল 20টা টাকা, তারপর বাথরুমে ঢুকে পড়ল। খানিকটা বাদে আবার কেউ একজন ডাকতে এলেই সে বাথরুম থেকেই বলল, টেবিলের ওপর টাকা আছে, ডিম টোস্ট চা নিয়ে এসো। সারাদিন আমায় যেন কেউ বিরক্ত না করে। লোকটি যখন চা জল খাবার নিয়ে এলো, তখনও রণজয় বাথরুমে। আর কিছু চাই আপনার? হ্যাঁ, একটা খবরের কাগজ। লোকটি খবরের কাগজও দিয়ে যাবার পর রণজয় বাথরুম থেকে বেরিয়ে জল খাবার খেয়ে নিল। কতদিন পরে যে সে চা খাচ্ছে। দেয়ালের আয়নায় সে নিজের মুখটা দেখল।
নিজেই সে খুব চমকে গেল। প্রতিদিনই চেহারা যেন একটু করে বদলে যাচ্ছে। তার গায়ের নীল রংটা এখন এমন চকচকে যে মনে হয় যেন তেল মাখা, হাত দিলে লেগে যাবে। রণজয় নিজের কপালে হাত বুলল। হাতে রং লাগে না অবশ্য, মানুষের চোখের যে সাদা অংশটুকু থাকে সেটুকুও যেন নীল হয়ে আসছে। রণজয় নিজেকে দেখে নিজেই ভয় পেয়ে গেল। অন্য লোক তো পাবেই। দরজা জানলা বন্ধ করে রণজয় আবার খবরের কাগজটা নিয়ে শুয়ে পড়ল। খবরের কাগজের বেশিরভাগ খবরই তার সম্পর্কে। কালকের পুলিশের দল যে তার দেখা পেয়েও তাকে ধরতে পারেনি সে খবরও বেরিয়েছে। একজন পুলিশের লোক নাকি এখনো কোনো কথা বলতে পারছে না। মহাকাশ থেকে যে একটা বিরাট গোল জিনিস মাঝে মাঝে নেমে আসছে সে কথাও আছে। সেই গোল জিনিসটার উপর একবার কামানের গোলা চালানো হয়েছিল, তাও সেটার কিছু হয়নি। আরেক জায়গায় লিখেছে যে রাশিয়া আর আমেরিকা থেকে কয়েকজন বৈজ্ঞানিক এসেছেন তার খোঁজে। তারা এখনো সব কথা বিশ্বাস করছেন না। তারা বলছেন এরকম নীল রঙের মানুষ হতেই পারে না, তাছাড়া তার কোনো ছবি পর্যন্ত নেই। এক একজন এক এক রকম কথা বলছে। কেউ বলছে নীল মানুষের দাঁতগুলো মূলোর মতো, কেউ বলছে মুখটা শুয়োরের মতো। এইসব আমেরিকান বৈজ্ঞানিকরা বলছেন তারা এই নীল মানুষকে ধরতে পারলে হুস্টনের মহাকাশ গবেষণা কেন্দ্রের হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখবেন। সন্ধ্যের দিকে রণজয় সব ঠিক করে ফেলল। সে ধরা দেবেই। অনেক দিন থেকেই তার শখ ছিল বিদেশে বেড়াতে যাওয়ার। এইভাবেই তো সে সহজে রাশিয়া আমেরিকা যেতে পারে। তাছাড়া বৈজ্ঞানিকেরা যদি তাকে আবার সারিয়ে দিতে পারে, তাকে আবার সাধারণ মানুষ করে দিতে পারে, তাহলে তো দারুণ হবে। তাহলে তো রণজয় আবার নিজের বাড়িতে ফিরে যেতে পারবে। টেবিলের ড্রয়ারে কয়েকটা কাগজ আর একটা পেন্সিল ছিল। তাতে রণজয় একটা চিঠি লিখে ফেলল। পুলিশের বড়বাবু মহাশয়, আপনারা যে নীল মানুষের খোঁজ করছেন, আমি সেই নীল মানুষ। কোনো এক অদ্ভুত কারণে আমি হঠাৎ খুব লম্বা হয়ে গেছি আর আমার গায়ের রং একেবারে নীল হয়ে গেছে। কিন্তু আমাকে ভয় পাওয়ার কিছু নেই। আমি এখনো মানুষ আছি। আমি মানুষই থাকতে চাই। আমি দৈত্য হতে চাই না। আমি বৈজ্ঞানিকদের কাছে যেতে রাজি আছি, কিন্তু আমি লোকের সামনে বেরোতে পারি না। সবাই আমাকে দেখলেই ভয় পায়। কিন্তু জানেন, আমাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি কাউকে মারবো না, আমি কাউকে কামড়াই না। বৈজ্ঞানিকদের কাছে গিয়ে আমি সব কথা বলবো। আমি এখন এই আদর্শ হোটেলের 12 নম্বর ঘরে আছি। আপনি কয়েকজন পুলিশ নিয়ে এসে আমাকে সঙ্গে করে নিয়ে যান। খুব খুব সাহসী দেখে লোকদের আনবেন, কেমন? আর তাদের আগেই বলে দেবেন আমাকে দেখে ভয় লাগলেও আমি কারোর কোনো ক্ষতি করব না। আমি আপনাদের জন্য অপেক্ষা করে থাকব। আজই যে কোনো সময় আসুন। ইতি নীল মানুষ। চিঠিখানা ভাঁজ করে তার উপর একটা 10 টাকার নোট চাপা দিয়ে রাখল রণজয়। তারপর সন্ধেবেলা যখন হোটেলের বেয়ারা জিজ্ঞেস করতে এলো যে তার রাত্রিরে কি খাবার লাগবে, তখন রণজয় আবার বাথরুমে ঢুকে পড়ে ভেতর থেকে বলল, রাত্রিরে ভাত আর মাংস আনবে। তার আগে এক কাজ করো তো, টেবিলের ওপর যে চিঠিটা আছে সেটা থানার বড়বাবুকে এক্ষুনি দিয়ে এসো। খুব জরুরি। ওই 10 টাকা তোমার বকশিস। আচ্ছা বাবু, ঠিক আছে। বেয়ারা চিঠিখানা নিয়ে চলে গেল। তখনও রণজয় বাথরুম থেকে বেরোয়নি।
তখনই আকাশে ঝড়ঝড় শব্দ শুনল। বাথরুম দিয়ে সে উঁকি মেরে দেখল আকাশ থেকে সেই রকম গোল বল নেমে আসছে। এবার একটা নয়, দুটো। রণজয় যেখানেই পালাক, কি করে ওরা ঠিক টের পেয়ে যায়? ওরা কি এই হোটেলের ঘর থেকে রণজয়কে ধরতে পারবে? শব্দ শুনেই রণজয় টের পেয়ে গেল গোল জিনিস দুটো এখন ঠিক হোটেলের মাথার উপর এসেছে। ওদের কাছে যেরকম আগুনে আলো আছে, তাতে এই হোটেল বাড়িটাকে ওরা এক নিমেষে পুড়িয়ে ছাই করে দিতে পারে। এখন উপায়? রণজয়ের মনে পড়ল হোটেলে আসবার আগে সে লক্ষ্য করেছিল এই বাড়িটার ঠিক পেছনেই একটা পুকুর আছে। ওদের হাত থেকে বাঁচবার একমাত্র উপায় সেই পুকুরে ঝাঁপিয়ে পড়া। রণজয় বুঝতে পারল হোটেলের এই ঘরে আর লুকিয়ে থেকে লাভ নেই। ওরা যখন এই হোটেল পর্যন্ত চিনে আসতে পেরেছে, আজ এই ঘরেও আসবে। রণজয় দরজা খুলে বেরিয়ে পড়ল। ওরে বাবারে, এ কি? ও মা গো, বাঁচাও! রণজয় গ্রাহ্য করল না। সে দৌড়ে সিঁড়ি দিয়ে হোটেলের পেছন দিকে এসে ঝাঁপিয়ে পড়ল পুকুরে। এবারে সেই গোল বল দুটি পুকুরের ওপরে এসে ঘুরতে লাগলো। তারপর দুটোর ভেতর থেকে বেরিয়ে এলো দুটো নীল আলোর শিখা। সে আলো পড়া মাত্র পুকুরের জল টকবক করে ফুটতে লাগলো। রণজয় একটা জিনিস জানে, এই অদ্ভুত প্রাণীগুলো তাকে ঠিক মারতে চায় না, এরাও তাকে ধরে নিয়ে যেতে চায়। এবার তারা রণজয়কে জলের মধ্যে থেকেও ধরে আনার কায়দা শিখে এসেছে। হোটেলের অনেক লোকও শব্দ শুনে বাইরে বেরিয়ে এসেছে, কিন্তু তারা কেউ কাছে আসতে পারছে না। তাদের সাংঘাতিক গরম লাগছে। রণজয় দেখল নীল আলোতে পুকুরের জল আস্তে আস্তে ধোঁয়া হয়ে চলে যাচ্ছে। একটু বাদেই পুকুরের সবটা জল শুকিয়ে গেল। পুকুরের মাছগুলো কাদায় ছটফট করছে। তার মাঝখানে দাঁড়িয়ে থাকে রণজয়। তার আর পালাবার উপায় নেই। কয়েকটা আলো বারবার তার চারপাশে ঘুরছে। সেই আলো পেরুতে গেলেই গা পুড়ে যাবে। একটা গোল বলের দরজা খুলে গেল। তার মধ্যে থেকে চারজন নীল রঙের প্রাণী নেমে এলো রণজয়ের কাছে। তাদের চেহারা মানুষেরই মতন, কিন্তু মাথায় কোনো চুল নেই, ভুরু নেই। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। তারা রণজয়কে চেপে ধরে তুলে নিয়ে গেল।
পরের মুহূর্তেই ওদের নিয়ে গোল বল দুটো সা করে উড়ে গেল আকাশে। রণজয়ের হাত যারা চেপে ধরে আছে তাদের হাত লোহার মতো শক্ত। রণজয় বুঝল টানাটানি করে লাভ নেই। ভেতরে ঢুকে তারা রণজয়কে তুলোর মতো নরম কিছু একটা জিনিসের ওপর বসিয়ে হাত চেপে ধরেই রইল। এরা কেউ কোনো কথা বলে না, শুধু এক একবার এক একজন অন্য কারোর চোখের দিকে তাকায়, তাতেই কথা হয়ে যায়। গোল জিনিসটার ভেতর থেকে বসে বাইরের সবকিছু স্পষ্ট দেখা যায়। রণজয় দেখল সেটা সা সা করে ক্রমেই অনেক উপরে উঠে যাচ্ছে। নিচে এখনো পৃথিবীকে দেখা যায়, কিন্তু এর মধ্যেই তা অস্পষ্ট হয়ে আসছে। একটু পরে আর দেখাই যাবে না। পৃথিবীর লোক রণজয়কে ধরতে পারল না, তার আগেই এরা তাকে চুরি করে নিয়ে গেল। আর কি কোনোদিন সেই পৃথিবীতে ফিরে আসতে পারবে? এত সুন্দর পৃথিবী, একে ছেড়ে কি যেতে ইচ্ছে হয়? রণজয়ের বুকের মধ্যে খুব কষ্ট হতে লাগলো। হঠাৎ একজন প্রহরী গো গো শব্দ করে রণজয়ের হাত ছেড়ে দিল। সে উঠে প্রায় লাফাতে লাগলো, আর একটা হাত নাড়তে লাগলো মুখের সামনে। বোঝা গেল তার হাতটায় সাংঘাতিক যন্ত্রণা হচ্ছে। কি করে এমন হলো রণজয় নিজেই বুঝতে পারল না প্রথমে। অন্যেরাও এসে ওই লোকটার হাতটা পরীক্ষা করতে লাগলো। লোকটির হাতের এক জায়গায় একটা গোল গর্ত মতো হয়ে গেছে, যেন আগুনে পুড়ে গেছে। লোকটি আঙুল দিয়ে রণজয়ের দিকে দেখালো। সঙ্গে সঙ্গে অন্য যে লোকটা রণজয়কে ধরেছিল সেও যেন ভয় পেয়ে হাত ছেড়ে দিল। রণজয় এবার বুঝল তার কান্না এসে গিয়েছিল। সেই চোখের জল এক ফোঁটা এ লোকটার হাতে পড়েছে, তাতেই কি এই কাণ্ড? ওরা জল সহ্য করতে পারে না, সামান্য জলের ছোঁয়াতেই ওদের এইরকম কষ্ট হয়। এখন রণজয়কে ওরা কেউ ধরেনি। এখন সে ইচ্ছে করলে লাফিয়ে পড়তে পারে, কিন্তু এই মহাশূন্যে সে কোথায় লাফিয়ে পড়বে? তাকে ওদের সঙ্গেই যেতে হবে। ওরা কোথায় যাচ্ছে সে জানে না। এখন চুপ করে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। তবু রণজয় টের পেল তার কাছে একটা অস্ত্র আছে, চোখের জল। চোখের জলকেও যে কেউ এত ভয় পেতে পারে, রণজয় আগে সে কথা স্বপ্নেও ভাবেনি। সানডে সাসপেন্সে আজ শুনলেন নীল মানুষ, রচনা সুনীল গঙ্গোপাধ্যায়, অডিও রূপ প্রবর, গল্প পাঠে সৌভিক গুহ সরকার, রণজয়ের ভূমিকায় অগ্নি, অন্যান্য ভূমিকায় তিয়াশা পাল, মহুয়া মুখার্জি, মির্চি ইভানা, হরিদাস দে, ঋষভ প্রামাণিক,
রবীন্দ্রনাথ জানা, অংশুমান পাল, প্রীতেশ পট্টনায়ক। পর্ব পরিচালনা, ধ্বনি ও আবহ পরিকল্পনা প্রবর। কার্যনির্বাহী প্রযোজনা ঐশানী ও সুপ্রতিম। প্রযোজনা ফেরিম্যান অ্যান্ড কোম্পানি। প্রচার অলঙ্করণ জয়েন দ্য ডটস। সমগ্র পরিকল্পনা ইন্দ্রাণী। সানডে সাসপেন্স শুনুন শুধুমাত্র মির্চি বাংলা ইউটিউব চ্যানেলে এবং গানা অ্যাপে।